ব্রাজিলের এক বিশাল অংশের ফুটবল ফ্যানদের জন্য বিশ্বকাপের শুরু হতে চলেছে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে। টানা ৩ বছরের বিরতির পর ব্রাজিল জাতীয় দলে ফিরছেন আমাদের প্রাণভ্রমরা ব্রাজিল ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার নেইমার জুনিয়র। তার উপর প্রথমবারের মতো কার্লো আনচেলত্তি সম্ভবত তার একাদশটাকে অপরিবর্তিত রেখে ট্যাকটিক্সটাকে অপরিবর্তিত রাখার চেষ্টা করবেন। অর্থাৎ কার্লো আনচেলত্তি বেস্ট রেজাল্টটা চান, কার্লো আনচেলত্তি গ্রুপের টপ করতে চান। নকআউট স্টেজের শুরুতে ব্রাজিলের জন্য বাধা হতে পারে জাপান কিংবা জার্মানির মতো দল, তাই অনেক বেশি আত্মবিশ্বাসী হওয়া এবং দলের সেরা ট্যাকটিক্সটা খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন। সো আজকের ভিডিওতে আমরা স্কটল্যান্ড এবং ব্রাজিল ম্যাচের প্রিভিউ নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমরা 50-এর খুবই কাছে আছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্কটল্যান্ডের কোচ এবং প্লেয়াররা তো রীতিমতো ব্রাজিলকে হুমকি দিয়েই দিয়েছে। তাদের বিপক্ষে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যাচ্ছে এই স্কটল্যান্ডের প্লেয়ারদের। ব্রাজিলকে তাই প্রমাণ করতে হবে মাঠের খেলায়। এই ম্যাচে ব্রাজিল তার একাদশ এবং ট্যাকটিক্সের দিক দিয়ে অপরিবর্তিত থাকার চেষ্টা করছে। কারণ আনচেলত্তি প্রবাবলি মাত্র একটাই চেঞ্জ করবেন, সেই রাফিনার ইনজুরির চেঞ্জটা। সেক্ষেত্রে ব্রাজিলের একাদশ অনেকটা এরকম হতে পারে। গোলকিপার হিসেবে আমরা অ্যালিসনকে দেখতে পাবো, চারজন ডিফেন্ডার হিসেবে ডগলাস সান্তোস, মার্কিনোস, লিও পেরেরা এবং দানিয়েলোকে দেখা যেতে পারে। সো গ্যাব্রিয়েলের কিন্তু একটা ফ্যাটিকের ইস্যু রয়েছে, তাকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং লিও পেরেরাকে শুরু করা হতে পারে। কিন্তু শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল যদি সুযোগ পান সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। ব্রাজিলের মিডফিল্ডে সম্ভবত এই স্ট্রাকচারটা বজায় রাখার চেষ্টা করা হবে, যেখানে ক্যাসিমিরোকে সিঙ্গেল পিভট হিসেবে খেলিয়ে পাকেতা এবং ব্রুনোকে নাম্বার 8 হিসেবে খেলানো হবে, যেটা কিন্তু লাস্ট ম্যাচে ব্রাজিলকে রেজাল্ট এনে দিয়েছে। এবার আসা যাক আক্রমণ ভাগে, যেখানে লেফট উইংয়ে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র, মাঝখানে খেলবেন ম্যাথিস কুনা এবং রাইট উইংয়ে খেলতে চলেছেন রায়ান কিংবা লুইস এনরিকে। এক্ষেত্রে রায়ানের খেলার সম্ভাবনা বেশি, বিকজ কার্লো আনচেলত্তি তাকে বেশি পছন্দ করছেন। তাছাড়া যদি এক্সপিরিয়েন্সের হিসাবে যান তাহলে লুইস এনরিকেকে সুযোগ দিতে পারেন। সো এই দুজনের মধ্যে যে কোনো একজনই খেলুন না কেন, ব্রাজিলের যে লেফট উইং সেটার সাথে রাইট উইংটা আক্রমণের দিক দিয়ে যথেষ্ট কার্যকরী হয়ে উঠবে। আমরা সেকেন্ড হাফে নেইমার জুনিয়রকে দেখব, এটা অনেকটাই নিশ্চিত, কিন্তু তাকে কখন সুযোগ দেওয়া হয় সেটাই দেখার বিষয়। নেইমার জুনিয়রকে খেলানো হলে তাকে একজন প্রপার 9 হিসেবেই খেলানো হবে কিংবা ফোর্স 9 হিসেবে খেলানো হবে, অর্থাৎ নেইমারকে স্ট্রাইকার হিসেবে খেলানো হবে। এর দুটো কারণ রয়েছে। কারণ আনচেলত্তিও আগে অনেকগুলো প্রেস কনফারেন্সে এই নিয়ে কথা বলেছেন। প্রথমত, নেইমারের স্পিড আর আগের মতো নেই যে তাকে উইঙ্গার হিসেবে ইউজ করা যাবে। দ্বিতীয়ত, নেইমারের স্কিলস বা অন্যান্য জিনিসও আগের মতো নেই যে তাকে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিংবা ক্রিয়েটিভ প্লেয়ার হিসেবে ইউজ করা হবে। তাই তাকে একজন প্রপার স্ট্রাইকার হিসেবে কিংবা একজন ফোর্স 9 হিসেবে ইউজ করা হবে। ম্যাথিস কুনহাকে তুলে নিয়ে তার জায়গায় খেলানো হবে। এটার মূল কারণ, নেইমার জুনিয়র এখনও বিশ্বের সবচেয়ে সেরা ফিনিশারদের একজন। নেইমার জুনিয়র এখনও অনেকগুলো বল তৈরি করতে পারেন, যা ভিনিসিয়াস জুনিয়র এবং রায়ানকে গোল করার ক্ষেত্রে অনেক সুবিধা দিতে পারে। তাছাড়াও এই ম্যাচে ব্রাজিল তাদের হাই প্রেসিং ফুটবলটাকে আরেকটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেটা কিন্তু ফার্স্ট 2 ম্যাচে তেমনভাবে কার্যকর হয়নি। ব্রাজিলের লব ডিফেন্স আমরা দেখতে পেয়েছি হাইতির বিপক্ষে সেকেন্ড হাফে ভালোই কার্যকর ছিল, সো এটাকেও এই ম্যাচে কিন্তু কাজ করিয়ে নেওয়া হবে। ট্রানজিশন ফুটবল, ভার্টিক্যাল ফুটবল, লং বলের ফুটবল কিংবা থ্রো বলের ফুটবল আমরা হাইতি ম্যাচে প্রচুর দেখেছি। এই ম্যাচেও সেটাকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা হবে। ব্রাজিল এখনও বিশ্বকাপ জয়ের স্তরে নেই, তাদের আস্তে আস্তে উন্নতি করতে হবে। এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় উন্নতি কী হবে জানেন? ব্রাজিলকে এই ম্যাচটা কন্ট্রোল করতে হবে। ব্রাজিলের এই ম্যাচের ডমিনেশন দেখাতে হবে। ব্রাজিলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক, প্রত্যেকটাকে কোঅর্ডিনেশনের মধ্যে নিয়ে আসতে হবে। ব্রাজিল এখানে যদি 4 গোলে জিতে সেটা ব্রাজিলের জন্য বড় অর্জন নয়। ব্রাজিল যদি এখানে 2 গোল কিংবা 1 গোলেও জিতে কিন্তু ম্যাচটাকে কন্ট্রোল করতে পারে, ব্রাজিলের মিডফিল্ড ভালো ফাংশন করে, ব্রাজিলের ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে কম্বিনেশন দেখা যায়, এরা ব্রাজিলের জন্য বড় অর্জন। এবার আসা যায় গ্রুপের নাম্বার 1 হওয়ার ব্যাপারটা। ব্রাজিলকে যদি গ্রুপে নাম্বার 1 হতে হয় সেক্ষেত্রে এই ম্যাচে কিন্তু বড় ব্যবধানে জিততে হবে। কেননা হাইতির বিপক্ষে মরক্কো একটা বড় গোল স্কোরিং ম্যাচ খেলবে, এটা ক্লিয়ার। সেক্ষেত্রে 2 দলের পয়েন্ট কিন্তু সমান হয়ে যাবে। এখানে কিন্তু তখন গোল ডিফারেন্সের মাধ্যমে নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 সিলেক্ট করা হবে। যদি আমার মনে হয় না কারণ আনচেলত্তি এই ম্যাচে তার নাম্বার 1 হওয়া, নাম্বার 2 হওয়া কিংবা নাম্বার 3 এর উপর বেশি গুরুত্ব দেবেন, বরং তিনি গুরুত্ব দেবেন ম্যাচটাকে ভালো কন্ট্রোল করা এবং ভালো একটা ম্যাচ খেলা, যাতে পরবর্তী রাউন্ডে অনেক বেশি কনফিডেন্স নিয়ে খেলা যায়। এবার চলুন কথা বলা যাক হেড টু হেডে। স্কটল্যান্ড দলটা ব্রাজিলের জন্য বিশ্বকাপ ইতিহাসে সবসময় একটা ঝামেলার দল হয়েছে। ব্রাজিলের সেরা দলগুলো এই দলটার বিপক্ষে মোটামুটি মানের জয়গুলোই অর্জন করতে পেরেছে। স্কটল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ব্রাজিল 10টা ম্যাচ খেলেছে, যেখানে ব্রাজিল জিতেছে 8টা ম্যাচ, ড্র হয়েছে 2টা ম্যাচ। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে সর্বশেষ ম্যাচের কথা বলা যায়, যেখানে 2011 সালে 2 দল মুখোমুখি হয়েছিল। 2-0 গোলে ব্রাজিল সেই ম্যাচটা জিতেছিল, যেখানে 2টি গোলই করেছিলেন নেইমার জুনিয়র। সেই তরুণ নেইমার জুনিয়রের গোলে স্কটল্যান্ডকে ব্রাজিল হারিয়েছিল 2-0 গোলে। বিশ্বকাপ ইতিহাসে যদি কথা বলি, 1998 বিশ্বকাপ, এই বিশ্বকাপের জন্য সেই 98 বিশ্বকাপের সবকিছু আবার রিপিট হতে চলেছে। আমরা মরক্কোর ম্যাচটাও রিপিট হতে দেখতে পেয়েছি, এবার স্কটল্যান্ডের ম্যাচটাও রিপিট হবে। সেই রোনালদো বেবেতোদের দল নিয়ে, সেই আইকনিক দলটা নিয়েও ব্রাজিল সেখানে 2-1 গোলে মাত্র জিততে পেরেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ স্কটল্যান্ড দলটা বিশ্বকাপ ইতিহাসে সবসময় ব্রাজিলকে ঝামেলা তৈরি করে এসেছে। এর আগে 1990 বিশ্বকাপেও ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছিল, যেখানে 1-0 গোলে জয় পায়। 1982 বিশ্বকাপেও ব্রাজিল এই দলটার বিপক্ষে খেলেছিল, যেখানে ব্রাজিলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দলগুলোর একটি সেই জিকো সোক্রেটিসদের দল তাদেরকে 4-1 গোলে উড়িয়ে দেয়। কিন্তু ব্রাজিলের আরও একটি আইকনিক দল 1974 সালে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ড্র করেছিল গোল শূন্য।
অর্থাৎ এই স্কটল্যান্ডের বিপক্ষে 1982 সালের ম্যাচটা ছাড়া ব্রাজিল কখনোই ডমিনেটিং ফুটবল খেলেনি, এমনকি রোনালদো বেবেতোদের জামানাতেও না। সো এখানে ব্রাজিলকে তাই শিক্ষা নিতে হবে, গোল সংখ্যা খুব বেশি হবে না, ব্রাজিলের এই ম্যাচটাকে নিয়ন্ত্রণ করা, মিডফিল্ডে উন্নতি করা, প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন করে তোলাই হচ্ছে মূল টার্গেট। এবার আসা যাক স্কটল্যান্ডের খেলা স্টাইলে। স্কটল্যান্ডের যিনি কোচ সেই স্টিভ ক্লার্ক 4-4-2 ফরমেশনটা ইউজ করে থাকেন। সো সেক্ষেত্রে তারা ল ব্লক ডিফেন্স ইউজ করে থাকে। ডিফেন্সের ক্ষেত্রে ডিফেন্সে তারা অনেক বেশি নিচে নেমে আসে, ডিপ ফুটবল খেলার চেষ্টা করে। সেক্ষেত্রে প্রতিপক্ষকে তারা সামনে অনেক বেশি স্পেস দিলেও পিছনে অনেক কম স্পেস দেয়। তো ব্রাজিল কিন্তু তাদের হাফে খুব বেশি পাস খেলতে পারবে, কিন্তু মূল খেলাটা হতে চলেছে অপোনেন্টের হাফেই। তাছাড়া স্কটল্যান্ড দলটাতে আক্রমণে যেহেতু সেই পরিমাণ কোয়ালিটি নেই, তাই তারা ফ্লাঙ্কটাকে ইউজ করার চেষ্টা করে, তারা দুই ফুলব্যাকের মাধ্যমে ক্রস করার চেষ্টা করে এবং মাঝখানে হেডের মাধ্যমে গোল করার চেষ্টা করে। আর যে সেকশন 14 পজিশনটা আছে সেই বক্সের বাইরের পজিশন, সেখান থেকে গোল করার চেষ্টা করেন স্কট ম্যাকটমিনে। সেক্ষেত্রে দুই ফ্লাঙ্ক থেকে বল আসে কিংবা আক্রমণ ভাগে স্ট্রাইকারের জন্য বল আসে, পিছনে ম্যাকটমিনে থাকেন, সেখান থেকে গোল করে থাকেন। সো একদম বেসিক স্ট্রাকচার, একদম দুধভাত স্ট্রাকচার। সো দলটার বিপক্ষে খেলতে গেলে অবশ্যই মানসিক দৃঢ়তা এবং নিজের সেরাটা পারফর্ম করাই এখন জরুরি। এই স্কটল্যান্ড দলটা ব্রাজিলের বিপক্ষে কয়েকজন কি প্লেয়ার নিয়ে মাঠে নামতে চলেছে। এর মধ্যে কয়েকজন প্লেয়ার ব্রাজিলের জন্য তো সমস্যার কারণে হতে চলেছেন। এর মধ্যে লিভারপুলের অ্যান্ডি রবার্টসনের কথা বলাই যায়। এই প্লেয়ারটি ফুলব্যাকে ব্রাজিলের লেফট উইংয়ের দিক দিয়ে কিন্তু অনেক সমস্যা তৈরি করবে। সে কিন্তু অনেক ভালো ওভারল্যাপ করতে পারে এবং আক্রমণ ভাগে অনেক বেশি ক্রস করে বল যোগান দিতে পারবে। মিডফিল্ডে ম্যাকগিন তাদের জন্য অনেক বড় একটা ভূমিকা রেখে থাকে। মূলত মিডফিল্ডটাতে স্পেস ক্রিয়েট করা, আক্রমণ ভাগের অ্যাটাককে শুরু করানো এবং প্রতিপক্ষের আক্রমণকে ঠেকিয়ে দেওয়াই এই ম্যাকগিনের কাজ। তাদের রাইট উইংয়ের হোয়াইট স্পেসটা ইউজ করে থাকেন গ্যানন ডক এবং ম্যাকটমিনে সাধারণত সামনে উঠে এসে ফরওয়ার্ডের মতো বিহেভ করেন, ঠিক জে অ্যাডামসের পিছন থেকে গোল করার চেষ্টা করেন। সো এই ম্যাকটমিনে প্লেয়ারটাই কিন্তু এই দলের মূল টেলিসম্যান। এই প্লেয়ারটাই কিন্তু গোল করবেন, এই প্লেয়ারটাই সমস্যা তৈরি করবেন। এই প্লেয়ারটার দিকে তাই ব্রাজিলকে দৃষ্টি দিতে হবে। এই দলটার সবচেয়ে ট্যালেন্টেড এবং সবচেয়ে স্কিলফুল প্লেয়ার হচ্ছেন জে অ্যাডামস, তাদের স্ট্রাইকার। এই প্লেয়ারটা কিন্তু গোল স্কোরিংয়ের দিক দিয়ে ব্রাজিলকে সমস্যা তৈরি করতে পারে। গ্যাব্রিয়ালের সাথে তার খুব ভালো একটা ব্যাটেল আমরা দেখতে পাবো। এবার আসা যাক ব্রাজিলের কি প্লেয়ার্স। এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় কি প্লেয়ার হতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র। এই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা থাকবে। তাছাড়া এই ম্যাচে আমরা রায়ানের খেলাটা দেখতে চাই। রায়ানের কাছ থেকে একটা গোল কিংবা অ্যাসিস্ট আমরা দেখতে চাই। এই টিনেজারের কাছ থেকে ব্রাজিল যত বেশি বের করে আনতে পারবে ততই ব্রাজিলের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। সেকেন্ড হাফে আমরা হয়তো নেইমার জুনিয়রকে দেখতে পাবো, যখন ব্রাজিল অনেকটা ম্যাচ কন্ট্রোলে নিয়ে নেবে। সেক্ষেত্রে কোন হাগে উঠে তাকে খেলানো হবে এবং আমরা এনরিককে হয়তো দেখতে পেতে পারি রায়ানের জায়গায়, এমনকি ভিনিসিয়াসের জায়গায় মার্তিনেলিকেও দেখতে পেতে পারি। মিডফিল্ডে দানিলো সান্তোসকে এখনও কিন্তু সুযোগ দেওয়া হয়নি, এটা কিন্তু ব্রাজিলের জন্য একটা কনসার্ন। ব্রাজিলের মিডফিল্ডে দানিলো কীভাবে কাজ করে সেটা কিন্তু আমাদের দেখার একটা সুযোগ থাকবে এই ম্যাচে। ব্রাজিলের এই দলে যেহেতু দুটি ইয়েলো কার্ডের ইস্যু আছে, ক্যাসেমির এবং ডোগলাস সান্তোস, তাই এই দুজনকে উঠিয়ে এই দুজনের জায়গায় আলেকজান্দ্রো কিংবা ফাবিনোকে কিন্তু আমরা সেকেন্ড হাফে খেলাতে দেখতে পেতে পারি, বিকজ ব্রাজিল অবশ্যই এই দুজনকে মিস করতে চাইবে না নকআউট রাউন্ডে। এই ম্যাচে কি ব্যাটেলের মধ্যে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস প্যাটারসনের ব্যাটেল আমরা দেখতে পাবো। তাছাড়া ম্যাকটমিনের সাথে ক্যাসেমিরোর ব্যাটেলটা কিন্তু দুর্দান্ত হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরমার দুজন প্লেয়ারের মধ্যে এইটা একটা খুব ভালো ব্যাটেল হতে চলেছে। ব্রাজিলের ডিফেন্সের সাথে যদি গ্যাব্রিয়াল খেলেন তার সাথে চে অ্যাডামসের লড়াই, কিংবা গ্যাব্রিয়াল না খেলে মার্কিলিওসের সাথে চে অ্যাডামসের লড়াই কিন্তু একটা মজার লড়াই হতে চলেছে। এবার আসা যাক এই স্কটল্যান্ড দলটার উইকনেস। প্রথমত আমাদের বুঝতে হবে স্কটল্যান্ড কোনো এলিট দল নয়, এই দলটা মোটামুটি ব্যালেন্সড একটা দল। সো ব্রাজিল এই দলের বিপক্ষে ভালো একটা ম্যাচ খেলবে, এটা প্রত্যেকেরই প্রত্যাশা। আবার স্কটল্যান্ড দলটা খুব দুর্বল দলও নয়। সো এই দলটার বিপক্ষে ব্রাজিল যদি তার ডিফেন্সটাকে আঁকড়ে ধরতে পারে তাহলে কিন্তু ব্রাজিল এই ম্যাচ থেকে অবশ্যই রেজাল্ট নিয়ে আসবে। এবার দেখে আসা যাক স্কটল্যান্ড দলটার উইকনেস কী। সবচেয়ে বড় উইকনেস তাদের স্ট্রাইকিং। হ্যাঁ, তাদের আক্রমণ ভাগ এত শক্তিশালী না। আপনাকে একটা ডাটা দিচ্ছি, এই বিশ্বকাপের চান্স ক্রিয়েশনের র্যাঙ্কিংয়ের দিক দিয়ে সবচেয়ে নিচে আছে এই স্কটল্যান্ড দলটা। বিশ্বকাপে সবচেয়ে কম চান্স তারা তৈরি করতে পেরেছে, এমনকি মরক্কো ম্যাচে তারা একটাও শট অন টার্গেট রাখতে পারেনি। তাছাড়া এই দলটা উইংয়ের দিক দিয়ে দুর্বলতা দেখায়, যখন তাদের ল ব্লক ডিফেন্সটা পিছনে নেমে আসে এবং উইংয়ে ভালো উইঙ্গার থাকে, যেমন ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা লেফট উইঙ্গার। এরকম প্লেয়ারদের বিপক্ষে যখন এই টিমটা খেলবে তারা উইকনেস দেখাবে, তারা মিস্টেক্স করবে এবং তারা অনেক বেশি স্পেস তৈরি করে দেবে। সো ব্রাজিলের উইং বেস ফুটবলটা খেলা উচিত, ব্রাজিলের ভার্টিক্যাল ফুটবলটা চালিয়ে যাওয়া উচিত। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচ নকআউট রাউন্ডের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচ, নিজেদের ট্যাকটিক্সকে ঝালিয়ে নেওয়ার সর্বশেষ সুযোগ। তার উপর যে একাদশটা ব্রাজিল এখন পর্যন্ত তৈরি করতে পেরেছে তাদের মধ্যে কম্বিনেশন তৈরি করার সবচেয়ে সেরা সুযোগ। ক্যাসেমিরো, পাকেতা এবং ব্রুনো লম্বা সময় ধরে একসাথে খেলছেন। ব্রাজিলের মিডফিল্ড এখনও এলিট লেভেলে পৌঁছাতে পারেনি, কিন্তু এই তিনজনের কাছে সেই কোয়ালিটি রয়েছে যারা এই মিডফিল্ডকে এই লেভেলের কন্ট্রোলটা নিয়ে আসতে পারবেন। সো ব্রাজিলের এই মিডফিল্ডকে তাই এখন নিজেদের মধ্যে কম্বিনেশন তৈরি করতে হবে। ব্রাজিলের এই মিডফিল্ডকে তাই এখন চলে উঠতে হবে। এই ম্যাচটা ব্রাজিলের মিডফিল্ডকে ঝালিয়ে নেওয়ার ম্যাচ। সর্বশেষ কথা, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটা হাই স্কোরিং হওয়ার পসিবিলিটি অনেক কম। যদিও ব্রাজিলের হাই স্কোরিং ম্যাচ প্রয়োজন, যদিও তাদের 1 নম্বরে হয়ে কোয়ালিফাই করতে হয়। ঐতিহাসিকভাবে স্কটল্যান্ড দলটা ব্রাজিলের জন্য সমস্যা তৈরি হয়েছে, তাই আমি প্রেডিকশন করছি স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল 2-0 গোলে জিতবে।
আবার বলছি, ব্রাজিলের এই ম্যাচে বেশি গোল করার হচ্ছে গোল না খাওয়ার দিকে দৃষ্টি দেওয়া উচিত। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই জানিয়ে দেবেন এই ম্যাচে ব্রাজিলের প্রেডিকশনটা কেমন হতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমরা 50 এর খুবই কাছে আছি, এত কাছে আমরা হয়তো আগে অনেক সময় পরে এসেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।